নমস্কার, আমি সুশ্রুত চৌধুরী। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই কারেন্ট ইকোনমির প্রথম লেকচারে, যেখানে আমরা জানুয়ারি মাসের ফার্স্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্স দেখব। এবং এইভাবেই আমি প্রতি সপ্তাহ বা প্রতি উইক ওয়াইজ তোমাদের সামনে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে আসব, যেখানে আমরা দেখব যে সেই সপ্তাহের বাছাই করা কিছু নিউজ, যেগুলো আমাদের সামনাসামনি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের যে খবরগুলো রয়েছে তার মধ্যে থেকে ৫টি বাছাই করা খবর যেটা আমি বেছে নিয়েছি, তার মধ্যে সবার প্রথমে আসছে হচ্ছে ইন্ডিয়া রেটিংস টু আইএনডি 1++ উইথ স্টেবল আউটলুক। এবার এর মানেটা কি? এর সঙ্গে যে কনসেপ্টটা জড়িয়ে রয়েছে সেটা হচ্ছে আমাদের ক্রেডিট রেটিং এর কনসেপ্ট। আজকে আমরা আমাদের এই ভিডিওতে ক্রেডিট রেটিং ব্যাপারটা কি, কেন কোনো একটা সংস্থা ক্রেডিট রেটিং করে থাকে বা কারাই বা সেটা করে থাকে, সেইগুলো নিয়ে কথা বলবো। এরপর আমি যে খবরটা বেছে নিয়েছি সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকুইটিজ টু অল টাইম হাই ইন ডিসেম্বর। মানে ভারতবর্ষের যে শেয়ার মার্কেট সংক্রান্ত খবর, এই শেয়ার মার্কেট সংক্রান্ত খবর আমরা এখানে দেখবো একটু, যে আমাদের শেয়ার মার্কেটের ব্যাপারটা কি, আমরা ইকুইটিজ বা অল টাইম হাই কেনই বা হলো, আর কিভাবে আমরা বুঝতে পারছি যে এটা অল টাইম হাই, এরকম কোনো তালিকা বা ইন্ডেক্স আমাদের সামনে শেয়ার বাজারে রয়েছে কিনা। নেক্সট আমি বেছে নিয়েছি জিডিপির কিছু ফোরকাস্ট, যেটা ভারতবর্ষের 2024 সালের জিডিপি কত হতে চলেছে তার কিছু প্রজেকশনস এখানে দেওয়া রয়েছে। কেউ বলছে 7.3, কেউ বলছে 6.2। তো এই যে আমাদের কারেন্ট খবরটা রয়েছে তার সঙ্গে সঙ্গে যে কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে জিডিপি, এই স্ট্যাটিক পোর্শনটা আমাদের একটু দেখে নিতে হবে যে জিডিপি ব্যাপারটা আসলে কি। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব যে এই যে গ্রোথের ব্যাপারটা সেটা কিভাবে হচ্ছে, ইয়ার অন ইয়ার গ্রোথ ব্যাপারটা কি, বা জিডিপি কে আমরা কেন হেড কাউন্ট গ্রোথ রেটও বলে থাকি 2015 চেঞ্জেস এর পর থেকে। লাস্টলি আমাদের যে খবরটা থাকছে সেটা হচ্ছে ফরেক্স রিজার্ভ নিয়ে কথা বলবো, যেখানে আমরা দেখবো যে ফরেক্স রিজার্ভ ব্যাপারটা কি, কার দায়িত্বে থাকে এই ফরেন এক্সচেঞ্জ, এই ফরেন এক্সচেঞ্জের ব্যাপারটা ভারতবর্ষে কার দায়িত্বে থাকে এবং কিভাবে সেটাকে কন্ট্রোল করে আমাদের আরবিআই। বলছে এখানে প্রায় 623 বিলিয়ন ডলার্সের একটা ফরেক্স রিজার্ভ আমরা দেখতে পাচ্ছি আমাদের 29শে ডিসেম্বরে 2023-এ। তার কি ইমপ্লিকেশনস ভারতবর্ষে হতে পারে, বা ভারতবর্ষের ট্রেডিং সেক্টরে আমদানি বা রপ্তানিতে এর কোনো রকম ইমপ্লিকেশনস থাকতে পারে কিনা, সেই সমস্ত নিয়ে থাকবে আমাদের আলোচনা। মোদ্দা কথা বন্ধুরা, আমরা শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কথা বলবো না, নিশ্চয়ই আমরা সেই জায়গাগুলো দেখব, এবং তার সঙ্গে সঙ্গে যেটা এখনকার দিনে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কারেন্টের সঙ্গে স্ট্যাটিক পার্টের যে একটা রিলেশন, বা কারেন্টের সঙ্গে সঙ্গে স্ট্যাটিক পার্টের যে একটা রিভিশন হওয়া দরকার, সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে করব। সবার শুরুতে চলে আসছি আমাদের ক্রেডিট রেটিং এর ব্যাপারটা কি। তো এখানে বলছে যে রেটিং ইন্ডিয়া 1 AA+, এরকম বেশ কিছু AA+ রয়েছে, শুধু AA রয়েছে, এগুলো অনেকটা গ্রেডেশনের মতো, ঠিক আছে, অনেকটা আমাদের যেরকম বিভিন্ন পরীক্ষায় গ্রেডেশনের কথা আমরা দেখতে পাই, ঠিক আছে, কখনো আমরা সি দেখতে পাই, C+, D+, E+। তো এই যে গ্রেডেশন, এইগুলো দেখা হয় হচ্ছে আমাদের এই ক্রেডিট রেটিং এর মাধ্যমে, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে আমরা কিভাবে প্রথম কথা ক্রেডিট রেটিং করি। সেকেন্ডলি, কারা এটা করে সেটাও আমরা বুঝবো, কিন্তু তার আগে একবার খবরটা বুঝে নিই, তারপরে ধীরে 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 পুরো ব্যাপারটা কিভাবে হচ্ছে সেটা দেখব। ইন্ডিয়া রেটিং অ্যান্ড রিসার্চ হ্যাজ আপগ্রেডেড দ্য রেটিং অফ দ্য কোম্পানিজ নন কনভার্টেবল ডিবেঞ্চার্স। ঠিক আছে, এখানে এক একটা শব্দ আমাকে বুঝতে হবে যদি এই পুরো ব্যাপারটা বুঝতে হয়। সবার প্রথমে তো একটি কোম্পানি যার নাম হচ্ছে ইন্ডিয়া রেটিং অ্যান্ড রিসার্চ। ভারতবর্ষে এরকম বেশ কিছু ক্রেডিট রেটিং সংস্থার কথা আমরা জানতে পারি, যারা সেবির আন্ডারে রেজিস্টার্ড, এবং তারা বিভিন্ন সংস্থাকে ক্রেডিট রেটিং দিয়ে থাকে। কথা বলবো সেই ব্যাপারে। তো এই যে নন কনভার্টেবল ডিবেঞ্চার্স, এই ব্যাপারটা আসলে কি, মানে এমন কিছু ডিবেঞ্চার্স যেগুলোকে আমরা কনভার্ট করতে পারি না, সেইটা নিয়ে আমরা কথা বলবো। আর বলছে যে টু ইন IA+, ফ্রম ইন AA, এখান থেকে একটা প্লাস জুড়েছে, তার মানে ক্রেডিট রেটিংটা হাই হয়েছে, ঠিক আছে, উইথ স্টেবল আউটলুক। দ্য NCDs লিমিট হ্যাজ বিন স্প্লিট ইন্টু ব্যাংক লোনস অ্যান্ড NCDs অ্যান্ড IND AA+,
রেটিং হ্যাজ বিন অ্যাসাইন টু ব্যাংক লোনস। এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কথা বলা হচ্ছে, যেমনটা তোমরা এই পিকচারে দেখতে পাচ্ছ। তো পিএনবির যে আমাদের নন কনভার্টেবল ডিবেঞ্চার্স রয়েছে সেইগুলো নিয়ে এখানে বলা হচ্ছে। তো আগে যাওয়ার আগে একটু ঝটপট করে ব্যাপারটা বুঝে নিই যে ডিবেঞ্চার ব্যাপারটা কি। এই যে ডিবেঞ্চার, এইগুলো তোমরা আরো বেশ কিছু নামে জেনে থাকো। এটাকে আমরা অনেক সময় বন্ডও বলে থাকি, এটাকে আমরা বন্ড, ডিবেঞ্চার, অনেক সময় আমরা সিকিউরিটিজ, এই প্রত্যেকটা হচ্ছে তোমার পাবলিক বড়োয়িং ইনস্ট্রুমেন্ট। এই প্রত্যেকটা হচ্ছে তোমার, বা পাবলিক বড়োয়িং কেন বলবো, এটাকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে সব বড়োয়িং ইনস্ট্রুমেন্টস। কি স্যার এই বড়োয়িং ইনস্ট্রুমেন্টস ব্যাপারটা? বড়োয়িং ইনস্ট্রুমেন্টস মানে হচ্ছে এমন কিছু ইনস্ট্রুমেন্টস যেগুলোর সাহায্যে আমরা টাকা ধার নিতে পারি। তাহলে এর সাহায্যে কারা টাকা ধার নিচ্ছে? যেই কোম্পানি এই বন্ড বা ডিবেঞ্চার বা সিকিউরিটি, বা যদি সরকার যদি কোনো বন্ড, ডিবেঞ্চার বা সিকিউরিটি তোমার ইস্যু করে থাকে, তার মানে তার মাধ্যমে সে কি করছে? টাকা তোলার একটা চিন্তা ভাবনা করছে। এবার যেহেতু এখানে টাকা তোলার কথা বলা হচ্ছে, তার মানে এখানে দুটো পার্টির কথা আমরা বুঝবো। সবার প্রথম হচ্ছে যে পার্টি যে ইস্যু করছে, যে আমার টাকা নিচ্ছে, তাই তো, ইস্যুয়ার, যে বন্ড ইস্যুয়ার বা যে ডিবেঞ্চার ইস্যুয়ার বা যে সিকিউরিটি ইস্যুয়ার রয়েছে, সে কি করছে? সে ইস্যু করছে। এবার সেকেন্ডলি এখানে আরেকটা পার্টি আমরা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে টাকা ঢালছে, মানে ইনভেস্টার। মানে তোমার আমার মতো কোনো ইন্ডিভিজুয়াল ইনভেস্টার হতে পারে, কোনো কোম্পানি হতে পারে। তো এই ইনভেস্টার আর এই একজন টাকা দিচ্ছে আর একজন টাকা নিচ্ছে, এই দুটো পুরো খেলাটা দেখতে হবে। তো এখানে কি হয়, যেহেতু এটা একটা বড়োইং ইনস্ট্রুমেন্ট, সেই জন্য ধরো আমি কাউকে টাকা ধার দিচ্ছি, সে কতটা রিলায়েবল, সে আদৌ তার কথা রাখবে কিনা, সে যে ইন্টারেস্টটা বলছে যে দেবে সেটা দেবে কিনা, এইগুলোর একটা ট্রাস্ট বা বিশ্বাসের ব্যাপার থাকে। তো এই যে পুরো সিস্টেমটা চলার জন্য, মানে যে টাকা নিচ্ছে তার টাকা পাওয়া বিশ্বাসযোগ্যতার উপরে, এবং যে টাকা দিচ্ছে তাকে বিশ্বাস করে টাকা দেওয়া, এই দুটো জিনিস ডিপেন্ড করে হচ্ছে যে বিশ্বাসের উপরে। এই বিশ্বাস বা ট্রাস্ট, এই ট্রাস্টের আরেক নাম বলতে পারো তোমার ক্রেডিট রেটিং। ক্রেডিট রেটিং মানে হচ্ছে এমন একটা রেটিং যার সাহায্যে বলে দেওয়া এই যে কোম্পানিটা যে ইস্যু করছে আমাদের বন্ড, ডিবেঞ্চার বা সিকিউরিটিজ, এর আদৌ তোমার কাছ থেকে টাকা নেওয়ার যোগ্যতা রয়েছে কিনা, বা পাস্টে মানে অতীতে সে এরকম কোনো জায়গা থেকে যদি টাকা নিয়ে থাকে তাহলে সে ঠিক সময় মতো ফেরত দিয়েছে কিনা, বা তার উপরে সঠিক ইন্টারেস্টটা যেটা মানে এগ্রিমেন্টে ছিল সেটা ছিল কিনা। তো এভরিথিং উইল বি শোন ইন দিস ক্রেডিট রেটিং। মানে তুমি যে সংস্থাকে ভরসা করে তোমার টাকাটা দিচ্ছ ১ বছর, ২ বছর, ৫ বছর, ১০ বছরের জন্য, তাহলে সেই সংস্থা সেটা নেওয়ার যোগ্য কিনা সেটাই দেখানো হয় হচ্ছে ক্রেডিট রেটিং এর মাধ্যমে। ক্রেডিট মানে আমরা জানি যে ধার, তার রেটিং মানে হচ্ছে আমরা দেখতে পারি যে সেই ধার নেওয়ার যোগ্যতা। এক কথায় আমি যদি বাংলায় বলি তাহলে সেটা হচ্ছে ধার নেওয়ার যোগ্যতা এই কোম্পানির আছে কিনা। এই জিনিসটাকে বোঝায় হচ্ছে তোমার ক্রেডিট রেটিং। পরিষ্কার? ঠিক এরকম ভাবে আমরা ক্রেডিট রেটিং যে কোনো সংস্থার সঙ্গে জুড়তে পারি। মানে একটা সংস্থা যেই তোমার এরকম বড়োইং এর ব্যাপারটা ভাববে, তার থেকেই আমরা কিন্তু তার সঙ্গে আমরা কিন্তু ক্রেডিট রেটিং এর ব্যাপারটা জুড়তে পারি। এরকম ৬টি সংস্থার কথা আমরা জানতে পারি। যেরকম ক্রিজিল রয়েছে, যেরকম ইকরা, ঠিক আছে? এরা হচ্ছে কিছু কিছু ক্রেডিট রেটিং সংস্থা যারা এই ৬টা এজেন্সির মধ্যে পড়ে, যারা গভর্নমেন্ট অ্যাপ্রুভ এজেন্সি। এরকম অবশ্যই নয় যে প্রাইভেট কোনো সংস্থার কাছে চলে গেলাম আর টাকা পয়সা খাইয়ে আমি আমার ক্রেডিটটা হাই করে নিলাম, সেই জিনিসটা নয়। এখানে একেবারে ট্রাস্টেড ওয়েতে পুরো ব্যাপারটা হয়, এবং তার ধার নেওয়ার যোগ্যতা আছে কিনা সেই জিনিসটা এর মাধ্যমে বলা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তার যে নন কনভার্টেবল ডিবেঞ্চার রয়েছে সেই ডিবেঞ্চারকে তোমার এ প্লাস প্লাস, এ এ প্লাস রেটিং দিয়েছে হচ্ছে আমাদের এই ক্রেডিট রেটিং সংস্থা। এবার প্রশ্ন হচ্ছে যে খুব ভালো কথা, আমাদের পেয়ে তো গেছে, এবার কি হবে? হোয়াট ইজ দিস নন কনভার্টেবল ডিবেঞ্চার? তো আমরা বুঝলাম। নন কনভার্টেবল মানে হচ্ছে কিছু কিছু ডিবেঞ্চার থাকে যেগুলো শেয়ারে কনভার্ট হয়ে যায়, সেগুলোকে বলা হচ্ছে কনভার্টেবল ডিবেঞ্চার। কিছু কিছু
ডিবেঞ্চার থাকে যেগুলো শেয়ারে কনভার্ট হয়ে যায়, সেগুলোকে বলে হচ্ছে কনভার্টেবল ডিবেঞ্চার। যেরকম ধরো আমাদের সাহারা ওয়েব সিডি, তোমরা শুনেছো নিশ্চয়ই, বিশাল বড় একটা সাহারা স্ক্যাম। আমরা পরে কোনো এক সময় এই স্ক্যামের উপরে আলাদা একটা ভিডিও বানাবো, সেখানে আরো ডিটেলসে বলবো। এর ফুল ফর্ম হচ্ছে অপশনালি কনভার্টেবল ডিবেঞ্চার্স। অপশনালি ফুললি কনভার্টেবল ডিবেঞ্চার্স। আচ্ছা, এই যে অপশনালি ফুললি কনভার্টেবল ডিবেঞ্চার সান মানে কি, এর বিশেষত্ব হচ্ছে যে এটা ধরো শুরুতে তুমি অ্যাজ এ ডিবেঞ্চার হিসেবে কিনলে, কিন্তু তার 2 থেকে 3 বছর পর এটা নিজে থেকেই তোমার কি হয়ে গেল না, নিজে থেকেই সেটা শেয়ারে পরিণত হয়ে গেল। এবার তোমাকে আরো ডিপে গিয়ে যদি বলতে হয়, তাহলে তোমাকে বুঝতে হবে যে বন্ড এবং শেয়ার এই দুটো জিনিস একটা ব্যবসায়ীর কাছে কোনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি যখনই একটা চাকরি শুরু করব, যখনই আমি একটা ব্যবসা শুরু করব, তখন দুটো উপায় আমরা টাকা তুলতে পারি। টাকা তুলতে পারি। এবার আমাদের বুঝতে হবে যে সেটা কি। একটা উপায় হচ্ছে আমাদের কোনো একটা ব্যবসায় টাকা তোলার হচ্ছে বন্ড, আরেকটা হচ্ছে আমাদের এই সিকিউরিটিজ বা ডিবেঞ্চার বা বন্ড বা সিকিউরিটিজ, এটা হচ্ছে একটা উপায়। আর আরেকটা হচ্ছে আমাদের শেয়ার এবং ইকুইটি অ্যান্ড শেয়ার এবং ইকুইটি। তো এই দুটো প্রকারে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে কোনো ব্যবসার জন্য টাকা তুলতে পারি। এবার একজন ব্যবসায়ীর কাছে কোনটা বেশি জরুরি, একটা বন্ডে টাকা তোলা না একটা শেয়ার বা ইকুইটি দিয়ে টাকা তোলা, সেই জিনিসটা বুঝতে গেলে তোমাকে আরো ডিপে যেতে। তো এখানে আমাদের আলোচনাটা একটা লিমিটের মধ্যে সীমিত রাখতে হবে, কারণ কি, যেহেতু এটা কারেন্ট রিলেটেড ভিডিও, সেই জন্য এর থেকে বেশি আমি এগোলাম না। আমি জাস্ট তোমাদের বলে দিলাম যে যেই পয়েন্টগুলো এখানে উঠে এলো, তোমরা কি ভাবে সেটাকে ন্যাভিগেট করে এগিয়ে যাবে, এবং এইভাবেই কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে ইকোনমিক স্ট্যাটিক পার্টটা বুঝে বুঝে এগোতে হবে। তাহলেই কিন্তু কনসেপচুয়াল ক্লিয়ারিটি, তাহলেই কিন্তু আমাদের স্ট্যাটিকটা একবার রিভিশন, এবং তার সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সটা হয়ে যায়। নেক্সট আমরা যে খবরটাতে এগোবো, সেখানে বলা হচ্ছে ইন্ডিয়ান ইকুইটিজ টু অল টাইম হাই। এই যে কিছুক্ষণ আগে ইকুইটিজ এর কথা বলছিলাম, সেটাই এখানে দেখতে পারো। দেখো কি বলছে, এখানে বলছে যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স বা যেটাকে আমরা এফপিআই বলে থাকি, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স বা এফপিআই বলে থাকি। আচ্ছা, একটা হয় হচ্ছে আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা যেটাকে আমরা এফডিআই বলে থাকি, আর পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হয় হচ্ছে আরেকটা। আমরা বুঝবো এর মধ্যে পার্থক্যটা কি, যেটা আমাদের স্ট্যাটিকের মধ্যে চলে আসবে। বলছে এফপিআই মেড রেকর্ড মান্থলি পারচেজ ইন ইন্ডিয়ান ইকুইটিজ টোটালিং 661.35 বিলিয়ন রুপিস, মানে $8 বিলিয়ন এর মতো তোমার টাকা এখানে ইনভেস্ট করেছে। কবে না, ডিসেম্বরে 2023 কথা বলা হচ্ছে, অবশ্যই জানুয়ারি 24 কারেন্ট অ্যাফেয়ার যেহেতু। তো ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিট, তাদের ডেটা আমাদের এই জিনিসটা শো করছে। এবার চলে আসি আমরা এই লাইনটা ধরে যে আর কি জিনিস এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, হোয়াট ইজ এফবিআই এবং এফপিআই, এবং এই নিয়ে আমরা আর কি জিনিস মাথা রাখবো। দেখো, একটা হচ্ছে আমাদের ফরেন এফডিআই, যেটাকে আমরা বলছি হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, আরেকটা হচ্ছে আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, আরেকটা হচ্ছে আমাদের এফপিআই বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, আরেকটা হচ্ছে আমাদের ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। এবার এই দুটোর মধ্যে কি পার্থক্য, এটা একটু আমরা বুঝবো। ডিরেক্ট ইনভেস্টমেন্টের ব্যাপারটা হচ্ছে যখন কেউ আমাদের দেশে ডিরেক্টলি এসে সে হয়তো একটা অফিস খুললো, সে হয়তো একটা ফ্যাক্টরি দিল, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ডিরেক্টলি আসা বা ডিরেক্ট ইনভেস্ট। যেরকম আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি যে অ্যাপেলের মতো কোম্পানি ভারতবর্ষে অলরেডি চলে এসছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিউজে টেসলা, তার ইলন মাস্ক ভারতবর্ষে আসার কথা বলছে। এরকম বড় বড় কোনো বিদেশি কোম্পানি যখন ভারতবর্ষে এসে ডিরেক্টলি তার অফিস তৈরি করে, ডিরেক্টলি তার
এমপ্লয়ি হায়ার করে, সমস্ত কিছু চালায়, তখন সেটাকে বলা হয় হচ্ছে ডিরেক্ট ইনভেস্টমেন্ট। আর পোর্টফোলিও ইনভেস্টমেন্ট মানে হচ্ছে এরকমই কোনো একটা ভারতীয় কোম্পানি যে অলরেডি ভারতবর্ষের মার্কেটে কাজ করছে, এরকম কোনো একটা ভারতীয় কোম্পানি যে অলরেডি ভারতবর্ষের মার্কেটে কাজ করছে, সেখানে সেই যে কোম্পানিতে তার মধ্যে আমি শেয়ার বা ইকুইটি কিনে নিলাম, তার মধ্যে আমি শেয়ার বা ইকুইটি কিনে নিলাম। এই যে কিছুক্ষণ আগে যে খবরটা আমাদের বলছে, খবরটা কি বলছে? খবরটা বলছে যে আমাদের ইন্ডিয়ান ইকুইটিজ মার্কেটে প্রায় $8 বিলিয়ন ঢুকিয়েছে হচ্ছে বিদেশি কোম্পানিগুলো। তার মানে কিভাবে? তার মানে ভারতীয় কোনো কোম্পানি তার শেয়ার কোনো ইন্ডিয়ান কোম্পানির শেয়ার তারা কিনছে, কোনো ইন্ডিয়ান কোম্পানির শেয়ার তারা কিনছে। এইভাবে তারা কি করছে যে মেজরিটি তারা সেই কোম্পানির মালিক হয়ে যাচ্ছে। এরকমই একটা ডিলের কথা যদি আমরা বলি, তাহলে আমরা ওয়ালমার্টের সঙ্গে ডিলের কথা বলতে পারি ফ্লিপকার্টে। ওয়ালমার্টের সঙ্গে আমরা ফ্লিপকার্টের যে ডিল, সেই ফ্লিপকার্টের ডিলের কথা আমরা বলতে পারি। ফ্লিপকার্টের কিন্তু একটা বড় চাঙ্ক অফ মানি কিন্তু, বড় চাঙ্ক অফ শেয়ার কিন্তু ওয়ালমার্ট কিনে নিয়েছে। তাহলে এটা কি ধরনের ইনভেস্টমেন্ট? না, এটা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। তো এই হচ্ছে আমাদের এর যে বেসিক্স বা স্ট্যাটিক পার্টটা আমরা দেখে নিলাম। এখানে বলছে দ্য রেকর্ড বাইং প্রোপেলড ইন্ডিয়া স্টক বেঞ্চমার্ক নিফটি অ্যান্ড সেন্সেক্স। এই দুটো জিনিস কি? এবার এই দুটো জিনিস একটু বুঝে নিয়ে আমরা কি করে বুঝতে পারছি যে জিনিসটা কতটা রেকর্ড হাই হচ্ছে। এই দুটো হচ্ছে তালিকা। নিফটি 50 হচ্ছে আমাদের যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ রয়েছে, এনএসই, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এবং সেন্সেক্স হচ্ছে আমাদের বিএসই, বম্বে স্টক এক্সচেঞ্জ। এই দুটোই হচ্ছে আমাদের ভারতবর্ষের ন্যাশনাল লেভেল স্টক এক্সচেঞ্জ। এছাড়া ভারতবর্ষে কোনো রকম ন্যাশনাল লেভেল স্টক এক্সচেঞ্জ নেই। আগে বম্বে স্টক এক্সচেঞ্জ রিজনাল লেভেল স্টক এক্সচেঞ্জ ছিল, সেটাকে ন্যাশনাল লেভেলে নিয়ে আসা হয়েছে, এবং এনএসই শুরু থেকেই ন্যাশনাল লেভেল স্টক এক্সচেঞ্জ ছিল। তো ভারতবর্ষে এই দুটোই স্টক এক্সচেঞ্জ এই মুহূর্তে রয়েছে। বাকি যে সমস্ত রিজনাল লেভেল স্টক এক্সচেঞ্জ গুলো ছিল, যেরকম আহমেদাবাদ স্টক এক্সচেঞ্জ, যেরকম আমাদের দিল্লি স্টক এক্সচেঞ্জ, এই সমস্ত যে সমস্ত বড় বড় মেট্রো সিটি গুলোতে যে রিজনাল স্টক এক্সচেঞ্জ গুলো ছিল, সেইগুলোকে আমরা দেখতে পাচ্ছি সেবি কি করেছে, তার এক্সিট পলিসির মাধ্যমে বন্ধ করে দিচ্ছে। মানে খুব একটা বেশি লাভ হচ্ছিল না, উল্টে খরচা অনেক বেশি হচ্ছিল। সেই জন্য সেবি তার এক্সিট পলিসির মাধ্যমে এই রিজনাল স্টক এক্সচেঞ্জ গুলোকে বন্ধ করে দিয়েছে। রিজনাল স্টক এক্সচেঞ্জ গুলোর মধ্যে একমাত্র ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ বা কলকাতা স্টক এক্সচেঞ্জ এখনো অবধি রয়েছে। তবে এটা রয়েছে কারণটা হচ্ছে এরও বেরিয়ে যাওয়ার কথা ছিল, বাট এর উপরে কোর্ট কেস চলছে, এবং ভারতবর্ষের আইন অনুযায়ী যদি কোনো একটা জিনিসের উপরে কোর্ট কেস হয়, তার সুরাহা না হওয়া পর্যন্ত সেই এন্টিটি থাকবে না চলে যাবে, সেটা আমরা বলতে পারি না। তো একবার সেই কোর্ট কেসের খোলসা হলে তখন হয়তো বলা যেতে পারে যে সিএসই বা ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ কি হবে। বাকি সমস্ত রিজনাল স্টক এক্সচেঞ্জ থেকে যে সমস্ত কোম্পানিরা সেখানে এনলিস্টেড ছিল, তারা তাদের শেয়ার এনএসই এবং বিএসই তে নিয়ে চলে এসছে। এখানে তোমরা এই খবরটা দেখতে পাচ্ছ। আর কি বলছে? আর বলছে দ্য সার্জ ইন এফপিআই, এই যে এফপিআই কেনাকাটা চলছে এত, ইন দ্য ফাইনাল 2 মান্থস অফ 2023, মানে হচ্ছে 2023 ফাইনাল 2 মান্থস, মানে এখানে নভেম্বর এবং ডিসেম্বরের কথা বলা হচ্ছে। ঠিক আছে, বছরের শেষ দুটো মাস নভেম্বর এবং ডিসেম্বরের কথা বলা হচ্ছে 2023। এবার এই যে ফাইনাল দুটো মাসে কেনাকাটা এত জোর বেড়ে গেছে, সেটা অলসো লেড টু হাইয়েস্ট অ্যানুয়াল পারচেজ। হাইয়েস্ট অ্যানুয়াল পারচেজ মানে গোটা বছরের যে ব্যাপারটা যদি আমি দেখি, তাহলে রেকর্ড পারচেজ করেছে আমাদের শেয়ার মার্কেটে। মানে জামা কাপড় কেনার কথা বলছে না, শেয়ার কেনার কথা বলেছে, যে ভারতবর্ষের শেয়ার মার্কেটে রেকর্ড পারচেজ করেছে ফরেন কোম্পানিরা এই দুটো মাসে। আর রেকর্ড 291.68, 291.68 billion rupees of inflows, constituting 44% of total এফপিআই বাইং ইন ডিসেম্বর। শুধুমাত্র একমাত্র ডিসেম্বরেই এরা 44% কিন্তু টাকা ঢুকেছে। তার মানে কি? এটা খুব বড়সড় এক্সপেকটেশন যে ভারতবর্ষ নেক্সট যে ফিসকাল রয়েছে, ভারতবর্ষ যে নেক্সট যে 2024 থেকে যে নতুন সাল, নতুন বছর, নতুন ফিসকাল শুরু হচ্ছে, সেখানে এক্সপেক্ট করা হচ্ছে যে ভারতবর্ষ এবং তার বিভিন্ন কোম্পানি একটা সাংঘাতিক জায়গায় গিয়ে কিন্তু পৌঁছাবে। দেখে নেব তার ফোরকাস্টটা কি কি রয়েছে। এখানে ফোরকাস্টটা কি কি রয়েছে, তাহলে কেন এত কোম্পানি ভারতবর্ষে আসছে একটু দেখে নেব ফোরকাস্ট গুলো কি কি। দেখো এখানে কি বলছে, বলছে আমাদের এই যে জিডিপি ফোরকাস্টের ব্যাপারটা কি, না জিডিপি ব্যাপারটা আমরা এখানে বুঝবো, জিডিপি ব্যাপারটা কি, তার ফোরকাস্টের ব্যাপারটা কি, কিভাবে এই 7.3% গিয়ে পৌঁছালাম। তো আমাদের এখানে একটা সংস্থা যার নাম হচ্ছে ন্যাশনাল
স্ট্যাটিস্টিক্স অফিস, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস, সে কি করছে না, সে বলছে যে একটা ডেটা আমাদের সামনে এসছে যেই অনুযায়ী সে বিভিন্ন সেক্টরে, সে মাইনিং এর কথা বলেছে এখানে, ঠিক আছে, মাইনিং সেক্টর সেটা এস্টিমেটেড গ্রো করতে পারে 8.1%। বিভিন্ন তোমার ফিসকাল সার্ভিসেস, ফিনান্সিয়াল সার্ভিসেস যেগুলো রয়েছে, রিয়েল এস্টেট যেগুলো রয়েছে, প্রফেশনাল সার্ভিসেস যেগুলো রয়েছে, সেগুলো 8.9% গ্রো করতে পারে। এই কথাগুলোর অর্থটা কি? তার সঙ্গে সঙ্গে এই রিপোর্টে এটাও বলা হয়েছে যে আমাদের যে নমিনাল জিডিপি রয়েছে, যেটা হচ্ছে জিডিপি অ্যাট কারেন্ট প্রাইস, সেইটাও কিন্তু এই বছর একটা বড় জাম্প নিতে চলেছে। ইন দ্য ইয়ার 2023-24 এটা 296.58 লাখ কোটি হতে চলেছে, যেটা কিনা এবছর আরো বাড়বে। না, 2022-23 এটা ছিল হচ্ছে 272.41 লাখ কোটি, সেটা আমরা দেখতে পাচ্ছি যে 2023-24 আর্থিক বছর ফিনান্সিয়াল ইয়ারে গিয়ে আমাদের 296.58 লাখ করোড় হয়েছে। এইবার এইখানে আমরা বেশ কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সবার প্রথমে তো এই যে ফিনান্সিয়াল ইয়ার ব্যাপারটা কি, বা যেটাকে আমরা আর্থিক বছর বলছি, হোয়াট ইজ দিস এই ফিনান্সিয়াল ইয়ার? এই ফিনান্সিয়াল ইয়ার ব্যাপারটা কি একটু আমাকে বুঝতে হবে। ফিনান্সিয়াল ইয়ার ব্যাপারটা কি? ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে যে কোনো বছরের এপ্রিল মাস থেকে সেই তারপরের বছর 31 মার্চ অব্দি, কোনো বছরের 1 এপ্রিল থেকে তারপরের বছর 31 মার্চ অব্দি যে সময়, এটাকে বলা হয় হচ্ছে আমাদের ভারতবর্ষের ফিনান্সিয়াল ইয়ার, বা অনেক সময় এটাকে ফিসকাল ইয়ারও বলা হয়। তার মানে যেই বছর আমরা বাজেটের কথা বলি, এই যে বাজেট আমাদের প্রত্যেক বছর আসে, সেটা এই সময় থেকে এই সময়ের জন্যই আসে। তো এটাকে ফিসকাল ইয়ারও বলা হয়, এটাকে ফিনান্সিয়াল ইয়ারও বলা হয়, বাংলা এটাকে আর্থিক বছরও বলা হয়। এবার এই সময়ের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি না, জিডিপির হিসাবটা করা হয় হচ্ছে এই সময়ের মধ্যে। আজকে আমি যদি জিডিপির কথা বলি, সেই জিডিপির হিসাব হবে এই সময়ের মধ্যে। আজকে আমি যদি আমাদের বাজেটের কথা বলি, সেই বাজেটের ব্যাপারটাও কিন্তু এর মধ্যে লাগু হবে। সমস্ত কিছু ভারতবর্ষে যা হিসাব হয় সেটা কিন্তু আমাদের এটার সঙ্গেই হয়। এমনকি আরবিআই যদি আমি বলি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তার অ্যাকাউন্টিং ইয়ার আগে ছিল হচ্ছে আমাদের জুলাই থেকে জুন, সেই অ্যাকাউন্টিং ইয়ারটাও কিন্তু রিসেন্টলি চেঞ্জ করে এপ্রিল থেকে 31 করে দেওয়া হয়েছে। তার মানে সমস্ত কিছু যত ফিনান্সিয়াল জিনিসপত্র রয়েছে, টাকা পয়সা রিলেটেড, বাজেট রিলেটেড জিনিসপত্র রয়েছে, সমস্ত কিছু এই আর্থিক বছর বা ফিনান্সিয়াল ইয়ারের মধ্যেই কিন্তু হচ্ছে। তো এই জিনিসটা আমার এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এই গেল হচ্ছে প্রথম জিনিস যেটা আমাকে এই আর্টিকেল থেকে বুঝতে হবে, যে এটা হচ্ছে আমাদের আর্থিক বছরের। নেক্সট কি বলছে স্যার? নেক্সট বলছে জিডিপি। জিডিপি ব্যাপারটা কি না, জিডিপির ফুল ফর্ম তোমরা হয়তো কম বেশি প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তাই তো? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আচ্ছা, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের ব্যাপারটা কি না, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে হচ্ছে যখন কোনো একটা, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের ব্যাপারটা হচ্ছে যখন কোনো একটা দেশের সীমানার মধ্যে এক বছর, এই যে এক বছর সময় আমরা এখানে দেখলাম, কোনো একটা দেশের সীমানার মধ্যে উইদিন দ্য বাউন্ডারি, ঠিক আছে, এক বছর সময় উইদিন 1 ইয়ার, যে পরিমাণ গুডস অ্যান্ড সার্ভিসেস, যে পরিমাণ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস তৈরি করা হয়, তার মনিটারি ভ্যালুকে আমরা বলছি হচ্ছে সেই দেশের জিডিপি। এবার এই যে আমাদের পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো আমাদের 1 নম্বর, এই পয়েন্টগুলো 2 নম্বর, এই পয়েন্টগুলো 3 নম্বর এবং 4 নম্বর, এই পয়েন্টগুলো আমাকে একটু বুঝতে হবে। একটা দেশের সীমানার মধ্যে যে পরিমাণ ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস তৈরি হচ্ছে, তার মনিটারি ভ্যালুকে আমরা সেই দেশের জিডিপি বলছি। ধরো এই যে আমাদের আর্থিক বছর, এই আর্থিক বছরের মধ্যে আমাদের দেশে যতগুলো চেয়ার, যতগুলো টেবিল, যতগুলো শার্ট প্যান্ট যাই তৈরি হচ্ছে, যতগুলো শার্ট প্যান্ট, এগুলো হয়ে গেল সব প্রোডাক্ট। এছাড়াও যতজন ডাক্তার তার সার্ভিস দিচ্ছেন, যতজন টিচার পড়াচ্ছেন, সমস্ত কিছু, শুধুমাত্র যে এখানে প্রোডাক্টের কথা বলবো তা নয়, এখানে সার্ভিসের কথা বলবো, আমরা ব্যাংকিং সার্ভিসের কথা বলবো, আমরা ইন্স্যুরেন্স সার্ভিসের কথা বলবো, সমস্ত কিছু। সারা বছরে আমাদের গোটা দেশের সীমানার মধ্যে যে পরিমাণ টাকা এরা কামাচ্ছে, চেয়ার বিক্রি করে 2000 টাকা, টেবিল বিক্রি করে 3000 টাকা, শার্ট বিক্রি করে 500 টাকা, প্যান্ট বিক্রি করে 300 টাকা, ডক্টর ফিস নিচ্ছে 200 টাকা,
টিচার ফিস নিচ্ছে 500 টাকা। এই যে গোটা হিসাবটা, এরা যে জিনিসটা কামাচ্ছে, এই যে গোটা হিসাবটা, যে এই সমস্ত জিনিসগুলো বিক্রি করে বা এই সমস্ত প্রোডাক্টগুলো বিক্রি করে যে পরিমাণ টাকা আমাদের কাছে আসছে, ঠিক সেইভাবে আমরা গোটা দেশের জাতীয় আয় বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বের করে থাকি। ঠিক আছে? জাতীয় আয় বা ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে আমরা এই কনসেপ্টটাকে ব্যবহার করি। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, ভারতবর্ষের ক্ষেত্রে আমাদের জাতীয় আয় কিন্তু জিডিপি নয়। ভারতবর্ষের ক্ষেত্রে আমাদের জাতীয় আয় হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট বা এনএনপি। সেই নিয়ে পরে কোনো একদিন আলোচনা করা যাবে। আপাতত আমরা জিডিপি নিয়ে ফোকাস করি। তাহলে জিডিপি কেন গুরুত্বপূর্ণ স্যার? যদি এটা আমাদের জাতীয় আয় না হয়? এটা একটা কান্ট্রি বা একটা দেশের গ্রোথকে বোঝায়। একটা দেশ কতটা গ্রো করতে পারে। ধরো আজকে তুমি দাঁড়িয়ে ঠিক করলে যে আমার সামনাসামনি এই পরীক্ষায় আমি এত পার্সেন্ট নাম্বার পাবো, বা ধরো বললে 100 নম্বরের পরীক্ষা হয়, সেখানে আমি 80 পাবো। কিন্তু তুমি পরীক্ষা গিয়ে দেখলে যখন তোমার ফাইনাল রেজাল্ট এলো, সেই সময় দেখতে পেলে 80 জায়গায় তোমার 60 এসছে। তার মানে তোমার কি 60 তুমি পেয়েছো 100-তে। তাহলে তোমার টার্গেট ছিল 80। তার মানে পরের বছর তুমি যদি আরেকটু খাটো তাহলে তুমি 70-এ পৌঁছাতে পারবে। তাহলে তুমি পরের বছর আরেকটু যদি খাটো তাহলে তুমি 80-তে পৌঁছাতে পারবে। এই যে আমাদের পুরো গ্রোথটা, এটা যেরকম আমরা মনিটর করছি, মেজার করছি, ঠিক সেরকম ভাবে একটা দেশ, ধরো প্রথম 2020 সালে, একটা দেশ 2020 সালে ধরো 5টা চেয়ার, 6টা টেবিল, 3টে শার্ট, 2টো প্যান্ট, 2জন ডাক্তার এবং 1জন টিচার নিয়ে কাজ চালাচ্ছিল। এবার তার পরের বছর 2021 সালে আমরা দেখতে পাচ্ছি কি, সেখানে 5টার জায়গায় সে 10টা টেবিল বানাচ্ছে, সেখানে 6টার জায়গায় 10টা টেবিল বানাচ্ছে, সেখানে 5টার জায়গায় সে 10টা চেয়ার বানাচ্ছে, সেখানে 3টে শার্টের জায়গায় সে হয়তো 13টা শার্ট বানাচ্ছে, সেখানে 12টা প্যান্ট সে বানাচ্ছে, সেখানে 2জনের জায়গায় আরো 3জন ডাক্তার, 5জন ডাক্তার চলে এসছে এবং টিচারের জায়গায় আরো 5জন চলে এসছে। তো এইভাবে তার যে গ্রোথটা হলো, তার মানে 2জন ডাক্তার যা কামাতো, 1জন টিচার যা কামাতো, 5জন ডাক্তার 5জন টিচার তার থেকে অবশ্যই বেশি কামাবে। তো এইভাবে এক একটা মানুষের মাধ্যমে যে একটা দেশের আয় বৃদ্ধি হচ্ছে, সেটা কতটা হচ্ছে সেটাই বোঝানো হয় হচ্ছে আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের মাধ্যমে। ঠিক আছে? তাহলে এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে দেখলেই তুমি বুঝতে পারবে যে আমাদের 2022-23 সালে কত ছিল। আমাদের 2022-23 সালে আমাদের জিডিপি ছিল হচ্ছে 272 লাখ কোটি টাকা। কিন্তু সেটা তার ঠিক এক বছর পরে গিয়ে হচ্ছে 296.58 লাখ কোটি টাকা। তো এই যে বৃদ্ধিটা কতটা বাড়লো, সেটাকেই আমরা এই পার্সেন্টেজের সাহায্যে বলি। ঠিক আছে? যে আমরা যেরকম 22-23 সাল থেকে 23-24 সালে আমরা 72 থেকে 96-তে পৌঁছেছি, সেরকমই আমরা 23-24 সাল থেকে কোথায় গিয়ে পৌঁছাবো। এই হচ্ছে আমাদের বক্তব্যের বিষয়। এই আর্টিকেলটার বক্তব্যের বিষয় হচ্ছে, যেমন আমরা 2022 সাল থেকে 23 সাল, 2022-23 আর্থিক বছর, 2022-23 আর্থিক বছর কেন বুঝলে তো? কারণ কি 22 সালের এপ্রিল মাস থেকে 23 সালের মার্চ মাস অব্দি সময়ের কথা বলা হচ্ছে। ঠিক আছে? তাহলে এই যে 22-23 আর্থিক বছর হলো, এই 22-23 আর্থিক বছরে আমি যে টাকাটা কামালাম, ধরো আমি এখানে যদি 272ই ধরি, শুধুমাত্র ছোট একটা সংখ্যা ধরলাম। আর এইদিকে আমি 23-24, সেই 23-এর এপ্রিল থেকে 24-এর মার্চ অব্দি এখানে আমি 296। তো এই যে আমার গ্রোথটা হলো, এই যে আমার গ্রোথটা হলো, সেরকম ভাবেই আমি 2024-25-এ কত গ্রো করতে পারি সেটা অনুমান এখানে লাগানো হচ্ছে, যে এই যে গ্রোটা আমরা করেছি 2096 পর আরো 7.3% গ্রোথ আমরা এখানে করতে পারি। আশা করছি গোটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, গোটা বেসিক্স পয়েন্ট গুলো ক্লিয়ার হয়েছে। এইভাবেই আমাকে ধরে ধরে কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে কিন্তু স্ট্যাটিক পার্ট করে যেতে হবে। এরকমই আরেকটা ফোরকাস্ট আমরা দেখতে পাচ্ছি কার, না ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্ট রিপোর্ট। তাহলে কে এই রিপোর্টটা তৈরি করছে বুঝতে পারছো। সেখানে বলা হচ্ছে ইন্ডিয়া ইমার্জ অ্যাজ আ কি প্লেয়ার প্রজেক্টিং জিডিপি গ্রোথ অফ 6.2%। এরা বলছে আবার 6.2% হবে। এখানে কি বলছে, এই রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষ যেটা রয়েছে সেটা এখনো অব্দি ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমির মধ্যে রয়েছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ভারতবর্ষ কি রয়েছে, ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমির মধ্যে রয়েছে, লার্জ ইকোনমির মধ্যে রয়েছে, ক্রেডিটেড টু স্ট্রং ইনভেস্টমেন্ট পারফরমেন্স প্রোপেলড বাই দ্য গভর্নমেন্ট। মানে এই সময়কার যারা গভর্নমেন্ট রয়েছে তারা যে পরিমাণে ইনফ্রাস্ট্রাকচারে, যে পরিমাণে মাল্টি ন্যাশনাল ইনভেস্টমেন্ট, আমরা আগের আর্টিকেলই দেখলাম যে কিভাবে শুধুমাত্র ডিসেম্বর মাসেই 44% তোমার এফপিআই ফ্লো হয়েছে ভারতবর্ষে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে গভর্নমেন্ট একটার পর একটা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, গভর্নমেন্ট একটার পর একটা যে মাল্টি ন্যাশনাল ইনভেস্টমেন্ট গুলো এখানে করছে, সেটার জন্য কিন্তু ভারতবর্ষ আজও আমাদের বিশ্বের দরবারে যদি আমরা দেখতে চাই, তাহলে কিন্তু ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডিয়ান ইকোনমি কিন্তু রয়েছে।
তবে এখানে গ্রোথ রেটটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 6.3% গ্রোথ রেট, যেটা 2024-এ প্রজেক্ট করছে আমাদের ইউএন। এবার কতটা কি হলো না হলো সেটা তো ভবিষ্যতে আমরা বুঝতে পারবো। আশা করছি এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, আমাদের ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়ের ব্যাপারটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক। সেই জাতীয় আয়ের ব্যাপারটা অবশ্যই তোমরা পড়ো। এখানে আমরা টোটাল 4টে কনসেপ্ট নিয়ে কথা বলি। একটা হচ্ছে আমাদের জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সেখান থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে পাই হচ্ছে আমরা এনডিপি, তারপরে পাই হচ্ছে আমরা জিএনপি এবং সবশেষে পাই হচ্ছে আমরা এনএনপি। এই 4টে ভাবে আমরা আমাদের জাতীয় আয়কে প্রকাশ করে থাকি। ঠিক আছে? এই 4টে আয়ের মধ্যে এই যে এনএনপিটা, এটা হচ্ছে ভারতবর্ষের প্রকৃত জাতীয় আয়, যেটা আমাদের ভারতীয় অর্থনীতিবিদরা সেই জিনিসটা মেনে থাকে। আমাদের জিডিপিটা হচ্ছে আমাদের শুধুমাত্র গ্রোথ রেট প্রকাশ করে, যে ইয়ার অন ইয়ার আমরা কত গ্রো করছি। কিসের মধ্যে? দেশের সীমানার মধ্যে। মাথায় রাখতে হবে, ইয়ার অন ইয়ার আমরা দেশের সীমানার মধ্যে আমরা কত গ্রো করছি, সেই জিনিসটা দেখাচ্ছে হচ্ছে আমাদের জিডিপি। সেই জন্য জিডিপি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। শেষ যে আর্টিকেলটা আমরা দেখবো সেটা হচ্ছে ফরেক্স রিজার্ভ। এটা বেসিক্যালি আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কার কাছে রয়েছে না আরবিআই এর কাছে রয়েছে। এবার বলা হচ্ছে এই ফরেক্স রিজার্ভ কত হয়েছে না 623 বিলিয়ন ডলার হয়েছে। এবার এর মানেটা কি একটু বোঝার চেষ্টা করব, এর ইমপ্লিকেশন বা এর ইম্প্যাক্টটা কি সেটাও বোঝার চেষ্টা করব। কারণ কি আগামী দিনে যে ধরনের প্রশ্ন আমাদের আসতে চলেছে সেখানে কিন্তু শুধুমাত্র কি হয়েছে জানলে চলবে না, তার কি প্রভাব হতে চলেছে সেই প্রভাবটা সম্পর্ক কিন্তু আমাদের ডিটেল জানতে হবে। এবং ইকোনমিক্সের এরকম অ্যাপ্লাইড কোশ্চেন কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি এবং তার পরিমাণ ধীরে ধীরে আসছে বছর আরো বাড়বে। ইন্ডিয়ান ফরেক্স রিজার্ভ জাম্প বাই 2 পয়েন্ট কত 2.759 বিলিয়ন। ঠিক আছে, মানে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 623 বিলিয়ন ডলার আমাদের ফরেক্স রিজার্ভ হয়েছে, যেটা হচ্ছে ডিসেম্বর মাসে 29 তারিখে যে সপ্তাহটা শেষ হয়েছে সেই সপ্তাহে আরবিআই তার এক রিপোর্টে জানিয়েছে। তাহলে এ সম্পর্কে আমরা যে জিনিসগুলো জানতে হবে আমাদের, সবার প্রথম ফরেক্স রিজার্ভ ব্যাপারটা কি না, ফরেক্স রিজার্ভ এর ফুল ফর্ম হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। ঠিক আছে, এর ফুল ফর্ম হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। কি জিনিস দাদা এই ফরেন এক্সচেঞ্জের ব্যাপারটা? ফরেন এক্সচেঞ্জ মানে হচ্ছে বিদেশি মুদ্রা। ভারতবর্ষে যে বিদেশি মুদ্রা আসে সেই বিদেশি মুদ্রাটাকে আরবিআই তার এক তোমার আলমারিতে রাখে, সেটাকে বলা হয় হচ্ছে আরবিআই ফরেক্স রিজার্ভ। এবার প্রশ্ন হচ্ছে স্যার এতে কি ফায়দা হয় আরবিআই? এতে ফায়দা দেখো অনেক কিছু হয়। যেরকম ধরো আজকে তুমি হয়তো কোনো একটা কারণে মরিশাস ঘুরতে গেলে, তোমরা মরিশাস ঘুরতে গেলে, কেউ মালদ্বীপ ঘুরতে গেল, কেউ হয়তো জার্মানিতে রিসার্চ করতে গেল, ঠিক আছে, কেউ হয়তো চিকিৎসার জন্য তার বাবা মাকে নিয়ে ফ্রান্সে গেল। তো এই যে প্রত্যেকটা দেশে তুমি যাবে, তুমি কি করবে? ভারতীয় মুদ্রার বদলে সেই দেশের মুদ্রা নিয়ে যাবে। তো তো এই মুদ্রাটা কোথা থেকে আসবে? আরবিআইয়ের কাছে শুধুমাত্র ভারতীয় মুদ্রা ছাপানোর অধিকার রয়েছে। আরবিআই তো চাইলেই ডলার, আরবিআই চাইলেই ইউরো এইগুলো কি ছাপাতে পারে? না, পারে না। তো আরবিআই এইগুলো কি করে? সংগ্রহ করে রেখে দেয়। যখন তোমার আমার মতো সাধারণ মানুষ যখন বাইরে যেতে চায় তখন তারা এক্সচেঞ্জ করে সেই টাকাটা নিয়ে যেতে পারে। তো আরবিআই এর কাছে এই রিজার্ভটা থাকার একটা খুব বড় ইমপ্লিকেশন হচ্ছে যে ভারতবর্ষের কাছে একটা ফরেন এক্সচেঞ্জের সঠিক রিজার্ভ তৈরি। এছাড়াও ভারতবর্ষের যত ফরেক্স রিজার্ভ থাকবে সেটা ভারতবর্ষকে সাপোর্ট করে হচ্ছে তার ইম্পোর্ট এবং এক্সপোর্টের ক্ষেত্রে বা আমদানি এবং রপ্তানি। ভারতবর্ষকে সাপোর্ট করে হচ্ছে ইম্পোর্ট এবং এক্সপোর্টের ক্ষেত্রে বা আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে। কিভাবে সাপোর্ট করে থাকে স্যার? না, সাপোর্টটা এইভাবে করে থাকে যে এই যে ধরো তোমার আমদানির ক্ষেত্রে যদি আমাদের কি হলো, একটা বিশাল পরিমাণ আমরা কি করলাম বিদেশ থেকে ধরো আনালাম, ধরো আমি জার্মানি থেকে কিছু জিনিস আনালাম, ধরো আমি আফ্রিকার কোনো দেশ থেকে কিছু আনালাম, আমি ধরো লাতিন আমেরিকার কোনো দেশ ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু থেকে কিছু জিনিস আনালাম। এবার তাদেরকে সেই যে টাকাটা দিতে হবে, তারা তো ভারতীয় মুদ্রায় সেই টাকাটা নেবে না, তারা কিসে নেবে? তারা ডলারের মাধ্যমে সেই টাকাটা নেবে। তো এইভাবে গোটা জিনিসটাকে ম্যানেজ করা, কারণ কি অনেক সময় ভারতবর্ষের যে রিসেন্ট ট্রেন্ড চলছে তাতে দেখা গেছে আমাদের রপ্তানি বা এক্সপোর্ট কম। রপ্তানি মানে হচ্ছে আমরা কোনো একটা জিনিস বিক্রি করছি, আর বিক্রি করছি মানে সেই জায়গায় আমরা টাকা কামাচ্ছি। তো আমরা বিদেশের বাজারে বিক্রি করি হচ্ছে তোমার 50 টাকা ধরো, তার মানে আমার $50 আমার কাছে এলো, ঠিক আছে, আর আমি আমদানি করছি হচ্ছে তোমার $100 জিনিস, আমদানি করছি হচ্ছে তোমার $100 জিনিস। তাহলে আমরা ডলারের এই যে $100 চাহিদাটা পূরণ করব কিভাবে? কারণ কি বিদেশে তো ভারতীয় টাকা চলছে না, বিদেশের লোক তো ডলারই নেবে বা বিদেশের লোক ইউরোতে নেবে, তাই তো? তো সেখানে আমি কি করব, তখন এই যে $50 সেটাও এখানে যাবে, প্লাস ফরেক্স রিজার্ভ থেকে আরো $50 দিয়ে
তখন আরবিআই পুরো ব্যাপারটাকে ম্যানেজ করবে। তো এরকম বিভিন্ন রকম কাজ আরবিআই এই ফরেক্স রিজার্ভের সাহায্যে করে থাকে, যে জন্য ফরেক্স রিজার্ভ বা এই যে তোমার সিন্দুকটা, সেটা আরবিআই এর জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এটাকে মেনটেন করাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। একটা সাংঘাতিক সমস্যার মধ্যে আমরা পড়েছিলাম যখন ১৯৯০ সালে আমরা বিওপি ক্রাইসিস, ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস এর কথা তোমরা হয়তো সময় সময় শুনে থাকবে। সেই বিওপি ক্রাইসিস এর সময় আমরা একটা সাংঘাতিক সমস্যায় পড়েছিলাম। কারণ কি, আরবিআই এর এই যে রিজার্ভ ছিল, সেই রিজার্ভটা কি ছিল না, এফেক্টিভ ছিল না, বা সেই রিজার্ভটা পুরো সমস্যাটা বা পুরো যে ঘাটতিটা আমাদের অর্থনীতিতে হয়েছিল তার মতো সেটাকে পূরণ করার মতো তার ক্ষমতা সেখানে ছিল না, যার জন্য আমরা এই ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছিলাম। তো সেই জন্য সময় সময় বলা হয়, বিশেষ করে ১৯৯০ এর পর থেকে আরবিআই এর একটা টার্গেটই হয়ে গেছে যে আমি যাতে সব থেকে বেশি পরিমাণে বিদেশি মুদ্রা নিজের কাছে রাখি। তো এই হচ্ছে আমাদের ফরেক্স রিজার্ভের কনসেপ্ট। বেসিক কিছু জায়গা নিয়ে আমরা কথা বললাম, এবং এইভাবেই আমরা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের যে কারেন্ট ইকোনমি এবং তার রিলেটেড যে স্ট্যাটিক পার্ট রয়েছে সেইটা আমরা দেখে নিলাম। গোটা ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সুশ্রুত চৌধুরী, দেখা হবে আবার আগামী পর্বে। থ্যাংক ইউ।